অনেক নতুন নতুন করে কিন্তু বিভিন্ন গ্রামগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এখন কুমিল্লার বুড়িচং উপজেলার যাদবপুর এবং সাদবপুর নামে দুইটি গ্রাম প্লাবিত হয়েছে। একই সঙ্গে আপনাদের বাকশিমুল, সে সঙ্গে পূর্ণমতি, রাজাপুর, হরিপুর, সে সঙ্গে যদুপুর এবং খাড়াতাইয়া এলাকায় কিন্তু বন্যার আকার আরও বড় আকার ধারণ করছে। এখানে আমি যেখানে রয়েছি একটি সড়কের উপরে রয়েছি। সড়কের উপর দিয়ে পানি গড়িয়ে খুব গতি নিয়ে কিন্তু স্রোত যাচ্ছে, পানি প্রবেশ করছে গোমতী নদী থেকে। একই সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণপাড়ার উপজেলারও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে শশীদল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। পাশের যে সীমান্তবর্তী নদী রয়েছে, যেটাকে বলে আপনার যে বেশ কয়েকটি নদী রয়েছে, সেখানে যেমন বিশেষ করে শালদা নদীর পানি কিন্তু ওইখান দিয়ে প্রবেশ করছে। একই সঙ্গে গুঙ্গুর নদী রয়েছে, সেই নদীরও এই দুইটা নদীর পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে ওই গ্রামগুলো। একই সঙ্গে এই দিকের যে পানিগুলো আছে সেগুলো গড়িয়ে নতুন করে প্লাবিত হচ্ছে। এখন বর্তমানে বুড়িচং উপজেলার যে বর্তমান পরিস্থিতি বন্যার, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে গতকালকে তুলনায় প্রায় 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বাড়তে গিয়ে যেখানে যে যারা ত্রাণ নিয়ে আসছেন পানিবন্দী দুর্গত মানুষদের জন্য, তার মধ্যে আশপাশে যে উপজেলা ইউনিয়নগুলো রয়েছে, গ্রামগুলো রয়েছে, সেখানে সবচেয়ে বেশি ত্রাণ পাওয়া যাচ্ছে, বিশেষ করে ইসাপুরা গ্রাম সহ এই আশপাশে। তবে যেগুলো নাম বলেছি আমরা, বাকশিমুল থেকে শুরু করে যে বিচ্ছিন্ন এলাকার যে গ্রামগুলো রয়েছে, ইউনিয়নগুলোর, যেগুলো একেবারে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে পানির পরিমাণ গলা থেকে মাথার উপরে, অনেক জায়গায় আমরা শুনেছি যে যাওয়া সম্ভব হয়নি, তবে সেখানে নাকি ঘরের চালা পর্যন্ত পানি পৌঁছাচ্ছে, যার কারণে এখান থেকে নৌকা ছাড়া কোনো ত্রাণ নিয়ে যাওয়া যাচ্ছে না। যার কারণে কিন্তু ওই অঞ্চলের মানুষ কিন্তু খুবই ভোগান্তিতে রয়েছেন, খাদ্য সংকটে রয়েছেন। একই সঙ্গে এখানে একটি সংকট দেখা দিয়েছে যে শিশুদের জন্য খাদ্যের সংকট রয়েছে। সে সঙ্গে আলো স্বল্পতা রয়েছে। যে সকল আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু অন্ধকারে থাকতে হচ্ছে। এতে করে এই সংকটগুলো সমাধানের জন্য আহ্বান করছেন যারা স্বেচ্ছা শ্রম দিচ্ছেন। তারা বলছেন যে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন ধরনের শুকনো খাবার নিয়ে আসছেন। সেটাই কিন্তু আসলে একেবারে সেটা দিয়ে কিন্তু কাভার হচ্ছে না, যার কারণে শিশু খাদ্যের প্রয়োজন, ওষুধের চিকিৎসা, ওষুধের সংকট সেটির প্রয়োজন রয়েছে। এইখানকার যারা মানুষ হয়েছেন তারা বলছেন যে তারা সব হারিয়েছেন, সকল কিছু তাদের ঢলের পানিতে নিয়ে গিয়েছে। তারা আসলে কিভাবে এই ক্ষতি পোষাবেন সেটা নিয়ে তারা এখন শঙ্কায় রয়েছেন। মৃত নোয়াখালীতে কিন্তু বন্যা পরিস্থিতি, যেটি গত 2 দিন ধরে কিছুটা উন্নতি হলো, গতকাল মধ্যরাত থেকে বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটছে। গতকাল রাত 10টার পর কিন্তু নোয়াখালীতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, যেটি গত 2 দিন বন্ধ ছিল। আর এছাড়া ফেনী থেকে যে উজানের ঢল সেটিও বেড়েছে, যার কারণে কিন্তু নোয়াখালীতে যে 20 লাখ মানুষ পানিবন্দী ছিল তাদের অবস্থাও আরো দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আমি আজ সকাল থেকে নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকা এবং আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেছি। সেখানে দেখেছি আসলে নোয়াখালীতে কিন্তু এই মুহূর্তে বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের মধ্যে খাবারের বিপুল সংকট দেখা দিয়েছে। বিশেষ করে প্রত্যন্ত যে সকল এলাকা আছে যেগুলোতে আসলে যাতায়াতের তেমন কোনো সুবিধা নেই, সেগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছায় না। এছাড়া নোয়াখালীতে কিন্তু যথেষ্ট পরিমাণ ত্রাণ মজুদও নেই বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারা জানিয়েছেন যতটুকু মজুদ আছে ততটুকু কিন্তু তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র সহ যতটুকু সম্ভব সে সকল জায়গায় দিচ্ছেন, কিন্তু বাকি অনেক এলাকা রয়েছে যেসব এলাকায় কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী তাদের পক্ষ থেকে পৌঁছানো হয় নাই। এছাড়া নোয়াখালীর বিভিন্ন আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে, যেগুলোতে আবাল বৃদ্ধ থেকে বনিতা সবাই আশ্রয় নিচ্ছেন, সে সকল আশ্রয়কেন্দ্রে কিন্তু শিশু খাদ্য থেকে শুরু করে বৃদ্ধদের জন্য বিশেষ কোনো খাবারের ব্যবস্থা না থাকায় তারাও চরম বিপাকের মধ্যেই দিন পার করছেন। কারণ সে সকল আশ্রয়কেন্দ্রে সবার জন্য কিন্তু একই রান্না হচ্ছে, যার কারণে ওই একই খাবারের অভ্যস্ত না হয় অনেকেই কিন্তু আসলে অনাহারে সময় কাটাতে হচ্ছে। তো আমি কথা বলেছি কিছুক্ষণ আগেই নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন তারা ইতোমধ্যেই ঢাকায় তাদের যে ত্রাণের চাহিদা সেগুলো পাঠিয়েছেন। পাশাপাশি যে পরিমাণ ত্রাণ তাদের কাছে এখন অব্দি মজুদ আছে সেগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বিভিন্ন সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আসুন্না ফাউন্ডেশন, তাদেরও কিন্তু ঢাকা থেকে প্রচুর পরিমাণ ত্রাণ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই সকল এলাকায় রওনা দিয়েছে। মিতু, আপনাকে আরো জানিয়ে রাখি
থাকে নোয়াখালীর পার্শ্ববর্তী যে জেলা লক্ষ্মীপুর, সেখানের বন্যা পরিস্থিতিও কিন্তু গতকাল রাত থেকে অবনতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নাপি, আজকে কয়েকদিন যাবতে আসলে যখন বন্যা কবলের মুখে পড়ে কুমিল্লার বিভিন্ন উপজেলা, এখন পর্যন্ত 4টি উপজেলা প্লাবিত হয়েছে। বিশেষ করে চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট সবচেয়ে বেশি বিপদের মুখে আছে বুড়িচং উপজেলা। আবার নতুন করে এখন প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা। এই সবচেয়ে বেশি খারাপ অবস্থায় এখন বুড়িচং উপজেলার এখন যে অবস্থা ত্রাণ বিতরণের, তার মধ্যে আশপাশের এলাকাগুলোই কিন্তু সবচেয়ে বেশি ত্রাণ পাচ্ছেন। আশপাশের এলাকার মানুষগুলি বেশি ত্রাণ পাচ্ছেন। তবে বাক্সিমূল এবং পূর্ণমতি, রাজাপুর, হরিপুর, যোধপুর এবং খাড়াদাইয়া এই কয়েকটি গ্রাম কিন্তু একেবারে বিচ্ছিন্ন, এখানে যোগাযোগ করা যাচ্ছে না। সংকট হচ্ছে নৌকার। একই সঙ্গে নতুন করে প্লাবিত হচ্ছে সকাল থেকে জগৎপুর এবং সাধকপুর, এই দুটি গ্রাম কিন্তু আস্তে আস্তে প্লাবিত হচ্ছে। এর আশপাশে গ্রামগুলো কিন্তু পর্যায়ক্রমে প্লাবিত হচ্ছে। এদিকে নতুন করে প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। সেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছানো যাচ্ছে না নৌকা সংকটে। এদিকে আমরা জানি যে স্বেচ্ছাসেবী যারা সংগঠনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে আসছেন বা দেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসছেন, তারা কিন্তু বলছেন যে তারা ত্রাণ আনছেন, কিন্তু এখানে এনে আশপাশে যে জায়গাগুলো আছে তারা সেখানে দিয়ে যাচ্ছেন। কিন্তু যেখানে একেবারে প্রত্যন্ত অঞ্চল এবং যেখানে যেতে অনেক ব্যাগ পেতে হয়, সেখানে কিন্তু কেউ ত্রাণ নিয়ে যাচ্ছেন না। এতে করে মানুষ দুর্ভোগের মধ্যে আছেন। বিশেষ করে শিশু খাদ্য, একই সঙ্গে রয়েছে আপনার যে চিকিৎসা সেবা এবং সুপেয় পানির অভাব সংকট রয়েছে। আমরা কথা বলেছি এখানকার প্রশাসনের সঙ্গে, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন এবং এখান সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরাও কিন্তু তাদের এই যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তাদের সঙ্গে কাজ করছেন। তবে এখন একমাত্র শুধু চৌদ্দগ্রাম উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে অন্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর অবনতির দিকে যাচ্ছে। সবচেয়ে মর্মান্তিক কিংবা আশঙ্কাজনক বিষয় সেটা হচ্ছে ফেনী থেকে এখনো পরশুরাম, ছাগলনাইয়া এসব উপজেলায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, নেটওয়ার্কের আওতায় আনা যায়নি। ফলে ওইসব এলাকায় ত্রাণ পৌঁছাতে কিছুটা সমস্যা হচ্ছে। এইসব এলাকায় তাদের আত্মীয় স্বজনরা এখনো ঠিকভাবে তারা কিভাবে আছেন, কোথায় আছেন, এই বিষয়টি নানাভাবেই সমস্যা তৈরি করছে। এবং যেটি বলছিলাম যে ফেনীতে গতকাল রাত থেকেই পানি একটু কমতে শুরু করার কারণে নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চলে কিছুটা পানি বেড়েছে। সব মিলিয়ে এখানকার মানুষের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠায় বন্যা নিয়ে সেটি এখনো আছে মানুষের মধ্যে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে, মানুষের রুটি রুজি প্রায় বন্ধ হয়ে গেছে। কিভাবে আছেন, কোথায় আছেন, এই বিষয়টি নানাভাবেই সমস্যা তৈরি করছে। এবং যেটি বলছিলাম যে ফেনীতে গতকাল রাত থেকেই পানি একটু কমতে শুরু করার কারণে নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চলে কিছুটা পানি বেড়েছে। সব মিলিয়ে এখানকার মানুষের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠায় বন্যা নিয়ে সেটি এখনো আছে মানুষের মধ্যে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে, মানুষের রুটি রুজি প্রায় বন্ধ হয়ে গেছে। এবং যেই সমস্যাটির কথা আগেও বলেছিলাম যে এখানে ত্রাণ নিতে আসলে ত্রাণ নিয়ে যারা আসছেন তারা আশেপাশের এলাকাগুলোতে ত্রাণ দিতে পারছেন, কিন্তু দূরের যে সমস্ত এলাকা, প্রত্যন্ত যে সমস্ত এলাকা, অর্থাৎ যেগুলোকে রিমোট এলাকা বলা হয়, সেই এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে অনেক সমস্যা হচ্ছে এবং সেই এলাকাগুলোতে ঠিকভাবে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। সব মিলিয়ে ফেনী শহরের অবস্থা আগে যে পরিমাণ খারাপ অবস্থা ছিল এখন সেই অবস্থায় নাই, অনেকটা ভালোর দিকে এসেছে। কিন্তু ফেনী শহরের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো একেবারে এখনও প্লাবিত অবস্থায় আছে। ঘর বাড়িতে মানুষজন, আমরা অনেকগুলো গ্রামেই প্রবেশ করেছি, ঘর বাড়িতে এখনও মানুষজনদেরকে দেখা যাচ্ছে না। কেউ কেউ আশ্রয়কেন্দ্রে থাকছেন, কিন্তু আশ্রয়কেন্দ্রে থাকার পাশাপাশি তিনি কিছুক্ষণ পর পর তার বাড়ি দেখতে আসছেন, বাড়িতে তার জিনিসপত্র, আসবাবপত্রগুলো ঠিকভাবে আছে কিনা। যদিও অনেক কিছুই, অনেক ক্ষয়ক্ষতির মুখে এর মধ্যে কিন্তু তারা পড়েছেন। এবং সেই ক্ষয়ক্ষতিগুলোর পাশাপাশি এখন যেই জিনিসটি সবচেয়ে বেশি আতঙ্কের সেটি হচ্ছে যে মানুষের মধ্যে পানিবাহিত রোগ
দেখা দেওয়া শুরু করেছে। সব মিলে এখানে যারা চিকিৎসকরা রয়েছেন, স্বাস্থ্যবিদরা রয়েছেন, তারা বলছেন যে বন্যা পরবর্তীতে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে বন্যার পানিকে কেন্দ্র করে, এবং অনেকেই আমাদেরকে তাদের পায়ের অবস্থা দেখিয়েছেন যে পায়ে ঘা শুরু হয়েছে, পায়ে পছন ধরেছে, এই ধরনের নানাবিধ সমস্যার মধ্যে ফেনীবাসী আছেন। তারা এখনও যারা সহায়তা পাননি কোনো ধরনের, তারা আকুল আবেদন জানাচ্ছেন তাদের কাছে। মৃত পানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। খানজাহান আলী রোড জুড়ে যে পানি ছিল, রয়্যাল মোড় বা অন্যান্য অংশে যে পানিগুলো ছিল, এই পানিটি আস্তে আস্তে ড্রেন দিয়ে নামতে শুরু করেছে এবং অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে যান চলাচলও অনেকটা বেড়েছে। পানির কারণে যে যানগুলো চলাচল করতে পারছিল না, সেগুলো ইঞ্জিন চালিত বিশেষ করে, সেগুলো কিন্তু এখন চলাচল করছে। মূলত এই পানিগুলো শহরের যে নিচের অঞ্চল, বিশেষ করে যেটি এই টুটপাড়া, পূর্ব বানিয়াখামার, বাগমারা, হরিণটানা এলাকা বা মিয়াপাড়া এলাকা, এইসব এলাকায় কিন্তু এখন পানি জমে আছে। এই পানিগুলো এই অঞ্চল দিয়েই কিন্তু নগরীর পাশে যে খালগুলো রয়েছে, সেই ড্রেনের ব্যবস্থার মাধ্যমেই কিন্তু সেখানে যে পানিগুলো পড়ে। তো এই পানিগুলো সরতে যেহেতু আগেই বলেছি যে খালগুলো খনন করা হয়নি, দখল করা রয়েছে এবং ময়লা আবর্জনার স্তূপ রয়েছে খালগুলোতে, সেই জন্য পানিগুলো কিন্তু ধীরে ধীরে নিষ্কাশন হচ্ছে বা ধীরে ধীরে পানিগুলো শহর থেকে সরছে। আর এতে দুর্ভোগ অনেকটা এখন বলা চলে যে নিম্ন অঞ্চলের যারা রয়েছেন, যে 31 নম্বর, 30 নম্বর, 27 নম্বর, 28 নম্বর ওয়ার্ড বা এরকম যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে কিন্তু মানুষের অনেকের বসত বাড়িতে পানি প্রবেশ করেছে। এছাড়া শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু পানি প্রবেশ করেছিল, সেটি এখনো পর্যন্ত রয়েছে। তবে আশা করা যাচ্ছে যে বিকাল নাগাদ এই পানিগুলো সরে যাবে এবং মানুষের দুর্ভোগ অনেকটা কমবে। আবহাওয়া অফিস সূত্রে আগেই বলেছি যে জানতে পেরেছি যে 82 মিলিমিটার 24 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে, যার 3 ঘন্টায় 6টা থেকে 9টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির যে ভারী ভাব ছিল সেটি কিন্তু এখন আস্তে আস্তে কমে আসছে, বা তীব্রতা যত ছিল সেটি আগে থেকে কমে আসছে। এবং আমরা আরেকটু বলি যে মানুষের চলাচলও স্বাভাবিকভাবে মানুষ চলাচল করতে শুরু করেছে। এছাড়া আমরা আরেকটু লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে কাঁচা বাজার যেটি নগরীতে কয়েকটি রয়েছে, সে বাজারগুলোতে যে মালামালগুলো নিয়ে আসে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে, পাইকারি যে বাজার থেকে কাঁচা পণ্য নিয়ে আসে, তরিতরকারি, সেইগুলো কিন্তু বাজারে কিন্তু তারা আজকে খুব বেশি আসতে পারেনি এবং ক্রেতা উপস্থিতিও কম। তো সব মিলিয়ে নগর জুড়ে যে জলবদ্ধতা, এর কারণগুলো এর আগে আমরা বলেছি যে নগরীর ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত এবং এই কাজ অনেকটা অর্ধেক করে পড়ে আছে, যে কারণে এটাও একটি জলবদ্ধতার অন্যতম কারণ। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মিতু খুলনার নগরীতে বৃষ্টির পরবর্তী যে দুর্ভোগ, জলবদ্ধতা বা পানি রয়েছে বিভিন্ন জায়গায়, তার সর্বশেষ খবর।